একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? বলবো না, বলো তুমি। আমাকে কেমন দেখাবে? মানে কখন তোমাকে কেমন দেখাবে? তুমি তো সুন্দর মেয়ে। না মানে, আমি যখন রুইয়া আপুর মতো বাবুর মা হব, তখন কেমন লাগবে আমাকে? ফাহমিন অবাক। 17-18 বছরের মেয়ে অন্তত এতটুকু বোঝা উচিত কাকে কি বলতে হয়। আর নিজে থেকে এত বড় একটা লোকের সামনে জিজ্ঞেস করছে প্রেগনেন্সির সময় ওকে কেমন লাগবে। ব্যাপারটা লজ্জাজনক হলেও বেশ হাসি পায় ফাহমিনের। তখন সামাইরা আবার বলল, জানেন, আমার না বাবু নিতে ইচ্ছে করছে। সামাইরা দেখো, তুমি ছোট মানুষ, তোমার মন এখন পড়াশোনায় থাকা উচিত, এসব ভাবনায় নয়। এখন পড়াশোনা করবে, আর আল্লাহ তাআলা চাইলে তোমার ইচ্ছাও একদিন পূরণ হবে। সেটা এখন হলে খুব ভালো হতো। তুমি নিজেই বাচ্চা, আরেকটা বাচ্চাকে কিভাবে সামলাবে? ও মা, আমি কেন সামলাবো? ওর বাবা সামলাবে, আমি তো শুধু আদর করব। তা বাচ্চার বাবাটা কে শুনি? ফাহমিনের প্রশ্নে চিন্তায় পড়ে যায় সামাইরা। ও তো আসলে ভেবে দেখেনি। ফাহমিন আবার বলল, কি ভাবছো? না, ভাবছিলাম আগে কেন ভাবিনি। কি ভাবনি? আমার বাবুর বাবা কে হবে? সে কই থাকে? এখনো আসে না কেন? সে কি মরে গেল নাকি? ফাহমিন বোতল উঠিয়ে পানি খাচ্ছিল। সামেরার কথাটায় বিষম খেয়ে ওঠে। পানি পড়ে শার্ট পুরো ভিজে একাকার। এদিকে সন্ধ্যায় রেজন মাহবুব আর আনিলা বেরিয়ে গেল। রুহি আনিলাকে জড়িয়ে খুব কাঁদছিল। রুহিন ওকে অনেকটা কষ্টে সামলে নেয়। রুহিকে নিয়ে বাসায় ফিরে আসে। রুহির মনটা বেশ খারাপ হয়ে যায়। আর 1 মাসের সফরে গেছেন ওর বাবা মা। কবে দেখবে ওনাদের ভেবেই কান্না পায় রুহির। এদিকে আনিলার রেজন যাচ্ছে জর্জ টাউন সিটিতে। যেতে 1.5 দিনের পথ। আর রেজন প্লেনে তেমন কথা বলেনি। ওনার কেমন যেন লজ্জা হচ্ছে এই বয়সে হানিমুনে যেতে, কিন্তু রুহির কারণে যেতেই হলো। আর আনিরাও খুশি, তাই না করতে পারেননি। পরদিন রাত 2টোয় প্লেন ল্যান্ড করলো এয়ারপোর্টে। সকল ফর্মালিটিস পূরণ করে রেজন বাবু আনিলাকে নিয়ে ভাড়া করা গাড়িতে উঠে যান। আগেই হোটেল বুক করা ছিল, তাই হোটেল খোঁজার মতন ঝামেলায় পোহাতে হয়নি তাদের। রিসিপশনে গিয়ে রুমের চাবি নিয়ে রুমে চলে যায় ওনারা। রাতটা রুমেই কাটিয়ে দেয়। হোটেলে আসতেই 4টা বেজে গেল। আনিলা ঘুম ঘুম চোখে কিছুই দেখছে না। সে রাতে কিছু খাওয়াও হয়নি ওনাদের। পরদিন সকাল 10টায় ঘুম ভাঙে দুজনের। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিজের ক্যাফেটেরিয়া সেরে নেয় তারা। নাস্তা শেষে পরিকল্পনা হলো দুজনে বের হবেন। ভাড়া করা গাড়িটির ড্রাইভার আর একজন নেটিভ পার্শ্ববর্তী সুন্দর জায়গায় কথা জিজ্ঞেস করায় সে জানায় যে পাশেই আছে একটা বীচ টিউমান। এর প্রধান আকর্ষণের কারণ বীজটি ড্রাগন শেপড এবং এর সূর্যাস্ত বড় সুন্দর। আনিলা এবং রেজওয়ান দুজনের ভালো লাগে জায়গাটার কথা, তাই তারা বেরিয়ে পড়ে। এদিকে রুহির সাথে আজকাল অনেকটা সময় কাটায় রোয়েন। প্রায়শই ঘরে থাকে, কাজগুলো ঘরেই করে। রুহিও বেশ খুশি খুশি। রোয়েনের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো লেগেই থাকে। বিকেল হলে বেরিয়ে পড়ে হাঁটতে। রুহির মাঝে মধ্যে বাগান থেকে ফুল নিয়ে খোঁপায় লাগায়, আর রোয়েন ছবি তুলে দেয়। রোয়েন সেদিন ওর বাগানের ফুল দিয়ে রুহিকে হাতের ব্রেসলেট বানিয়ে দিল। বেগুনি আর সাদা ফুলের কম্বিনেশন খুব সুন্দর লাগছে। রুহির হাতে সেটা আরো বেশি ফুটে উঠেছে। কয়েকটা দিন পার হতে থাকে। রোয়েন খেয়াল করে ল্যাপটপে চার্জ নেই, তাই রুহির ল্যাপটপ নিয়ে বসে। ল্যাপটপ অন করে গুগলে যায় রোয়েন। সার্চ অপশনে ক্লিক করতে রোয়েন প্রচন্ড একটা ধাক্কা খায়। ওর বিশ্বাস হচ্ছে না রুহি এমন কিছু করতে পারে, আর এখনো ব্যাপারটা ওর মস্তিষ্কে গেঁথে আছে। আই থিঙ্ক ওকে সব জানানো উচিত। রোয়েনের কথা শুনে চমকে উঠে রামিন। এমনিতেই কাল ইঁদুর দেখে সেটার ভয় এখনো কাটাতে পারছে না। তার উপর রোয়েনের কথায় ওর বুক যেন ধক করে ওঠে। কিছুটা সামলে নেয় নিজেকে রামিন। তারপর গ্লাসের পানিটুকু ঢক ঢক করে গিলে নিয়ে বলল, কারে? রুহিকে সব জানিয়ে দেওয়া উচিত, যেহেতু আমার স্ত্রীও, ওর অধিকার আছে। গম্ভীর কণ্ঠে কথাগুলো শুনে রোয়েন চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কিছুটা রাগ, অভিমান, কষ্ট আরো হরেক রকমের অনুভূতি জমা আছে কোবরা লর্ডের সুন্দর মুখখানায়। আর রামিন রোয়েনের চেহারা দেখে একটু হাসে। রেগে থাকলেও কতটা সুন্দর লাগে। আর চোখ জোড়া তো ওর বড্ড মায়াবী, সেটাও ছেলে হিসেবেই ধরতে পারলো। হঠাৎ রামিনের মনে পড়ে কিছু বলেছিল রোয়েন, তাই ও আবার জিজ্ঞেস করে, কি বলবি? ব্র্যাডলি ফ্লোরা। ফ্যাশন ডিজাইনার আর তোর? রোয়েন চোখ বড় করে রামিনের দিকে জলজলে চোখে তাকায়। রামিন কথাটা শেষ করতে পারে না। ও আগের কথা শেষ না করেই বলল, তোর জানিয়ে দেওয়া উচিত, অন্তত ওকে অন্ধকার থেকে বেরিয়ে আসবে। এত সহজ না, আমার জন্য খুব কঠিন। ওই লোককে পেলে কঠিন শাস্তি দেব। তোর আর একটু ঘাটা উচিত অতীত।
আর কিছু জানার বাকি নেই, সব স্পষ্ট স্বচ্ছ পানির মতো। রামিন আর কিছু বলতে পারে না। যেখানে রোয়েন বলল সব স্বচ্ছ, সেখানে আর কিছু বলার থাকেও না। সামাইরা কথাটা কানের মধ্যে ঘন্টার মতন বাজতে থাকে ফাহমিনের। মেয়েটা বাচ্চা চাইছে, তাও আবার বিয়ের আগেই। ফাহমিন নিজেকে একটু দেখে নেয় আয়নায়। ও সামাইরার বাবুর বাবা হবে। তবে সঠিক সময় আসলে সামাইরাকেও জানাবে কতটা ভালোবাসে। কিন্তু মেয়েটা তো ওকে বন্ধু মানে, ওকে কি কখনো ভালোবাসতে পারবে? ভাবতেই চিন্তিত হয়ে পড়ে ফাহমিন। হঠাৎ ফোনের ভাইব্রেশন চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে নাম্বারটা দেখে মৃদু হাসে। ফোন কেটে কল ব্যাক করে ও। অপর পাশ থেকে বাচ্চা সুলভ মিষ্টি কণ্ঠে কেউ সালাম দিল। মেয়েটার বয়স যতই হোক, কণ্ঠটা একদমই বাচ্চা বাচ্চা। ফাহমিন বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো না। কেন? বলেন না যে কেমন লাগবে আমাকে। কি কেমন লাগবে? ওই যে মা হলে। দেখো, সবাইকে সুন্দর লাগবে তেমন কোনো কথা নেই। আর বাকি রইলো তোমার কথা। যথেষ্ট বাচ্চা একটা মেয়ে তুমি, তোমার পড়াশোনায় মন দেওয়া উচিত। পারছি না। কেন? স্বপ্ন দেখেছিলাম কি দেখলে? আমি একটা ছোট্ট বাবুকে কোলে নিয়ে আছি, আর আমার সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। সে বাবুটাকে চুমু দিয়ে আমাকে কিছু বলতে যাবে, তখনই মা ডাক দিল। উই ওয়ার ড্রিম তোমার? অনেকটাই খেয়েছেন? রান্না হচ্ছে, পরে খাবো। তুমি খেয়েছো? খেয়ে কল দিলাম। ও, সবাই কেমন আছে? রুহি আপুকে নিয়ে বিজি, আর তুমি? বাবুকে নিয়ে। হেসে দেয় ফাহমিন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, কাল কলেজ খোলা? খোলাই তো। পাস্তা খাও। খুব ভালোবাসি। কাল খাওয়াবো, পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, তোমার পছন্দ হবে। আচ্ছা। শোনো, জি বলুন। লাল ড্রেস পরে এসো। হঠাৎ লাল কেন? আমি বলেছি তাই। আমার তো লাল নেই, এমনি পছন্দ করি না কালারটা। আমার জন্য পারবে না? আপনার জন্য কেন পরবো? কেন পারবে মানে? তোমার ফ্রেন্ড আমি। ও আচ্ছা, তাও ঠিক। দেখি ম্যানেজ করতে পারি কিনা। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। রাখি, কাল দেখা হবে। ইনশাল্লাহ। রুহি কোমরে কেমন যেন চিনচিনে ব্যথা আছে। ব্যাপারটা প্রথমে বুঝতে না পারলে ও কোমরে তীব্র ব্যথা অনুভব করতে থাকে। চিৎকার করে কাঁদতে মন চায় ওর। ব্যাপারটা কেমন যেন কামড়ে উঠছে। রামিলা কোমর চেপে দেওয়ার পরও ঠিক হচ্ছিল না। বেচারি তো ভয়ে কেঁদেই ফেলেছিল। রুহি বিছানায় সোজা হয়ে শুয়ে রইল। হঠাৎ হঠাৎ কোমরে কামড়ে দিচ্ছে ব্যথাটা। রামিলা রোয়েনের নম্বর বের করে কল লাগায়। কাজের মাঝে ফোন বেজে ওঠায় একটু বিরক্ত হয়ে ফোনটা হাতে নিতেই বিরক্তি নিয়ে কেটে গিয়ে একরাশ ভালো লাগা কাজ করলো তার। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রামিলা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আপুরে বাঁচান, মইরা গেল। রামিলার কথায় প্রচন্ড ভয় পায় রোয়েন। বুকটা ধক ধক করতে লাগে তার। রোয়েন বলল, কি হয়েছে ওর? বিছানায় তরপাইতেছে, আপনি আয়েন ভাই। আর অপেক্ষা করতে পারে না রোয়েন। কোটটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কলিজা তার সাথে নেই তার। পেছন থেকে কারোর ডাক কানে গেল না, সব যেন বাতাসে মিলিয়ে গেল। রোয়েন ঘরে ঢুকে দৌড়ে রুমে চলে আসে। রুহি বিছানায় চোখ বুজে আছে, চোখের কোণে পানি জমে আছে। রোয়েন পাশে বসে রুহির চোখের পানি মুছতেই চোখ খুলে রুহি। তারপর দুর্বল কণ্ঠে বলে, এসো। কি হয়েছে তোমার? তেমন কিছু না, কোমরটা খুব ব্যথা করছে। গরম পানি কোমরে ঢেলেছি, এখন কম আছে। কম আছে? তোমার ফোন কই? রামিলার কাছে মনে হয়। কেন? ওর কাছে তোমার ফোন কেন দিলে? আর কখনো দেবে না। বেচারি একা থাকে তাই নেই, শুধু গেমস খেলে। কেন, কিছু হয়েছে? কল দিয়ে বললো তোমাকে বাঁচাতে, কি না কি হয়ে গেছে। কতটা ভয় পেয়েছিলে বুঝতে পারছো? এই মেয়েটাও না, তুমি সেজন্য চলে এলে? রুহি, তুমি ভাবতে পারলে কিভাবে আমি না আসবো? ও যেভাবে বলেছিল নিজের মাঝেই ছিলাম না। রুহি হেসে রোয়েনকে টেনে আনে নিজের কাছে। তারপর জড়িয়ে ধরে। রোয়েন রুহির কাঁধে ওষ্ঠ বুলিয়ে রুহিকে জড়িয়ে ধরে সেভাবেই শুয়ে থাকে। এদিকে রাত থেকে নীরা হামিদকে জ্বালিয়ে মারছে সামাইরা লাল ড্রেসের জন্য। নীরা হামিদ প্রচণ্ড অবাক। যে মেয়ে লাল জামা দেখলে সরে যায়, সে এখন লাল ড্রেস চায়। ব্যাপারটা বড় ভাববার বিষয়। নীরা হামিদ জিজ্ঞেস করেন, হঠাৎ লাল ড্রেস কি করবি? লাল তোর পছন্দ না, আমি খুঁজে দেখছি।
চিন্তিত মুখে রুমে চলে যান নীরা হামিদ। এদিকে সেদিন রুহির শরীর খারাপ থাকায় কথাটি চেয়েও বলতে পারে না রোয়েন, কিন্তু বিষয়টা ওর মাথায় ঘুরছে। রুহি ব্লাডরি ফ্লোরার ফ্যামিলি হাজবেন্ড সার্চ করেছিল। রোয়েন চিন্তা লাগছে, কিছু জানতে পারেনি তো রুহি। পরদিন অফিসে যায় না রোয়েন। রুহির কোমর ব্যথা রাতে থাকলেও এখন আর নেই। কাল ভারী কি যেন উঠাতেই কোমরে টান লাগে, তাই ব্যথা হয়েছিল, তবে আজ ভালো আছে। দুজনে নাস্তা সেরে বারান্দায় আসে কফি নিয়ে। রোয়েন পাশে বসে ওর বুকে মাথা রেখে আছে রুহি। রোয়েন কফির কাপে লাস্ট চুমুক দিয়ে বলল, রুহি, কিছু কথা ছিল, খুব ইম্পর্টেন্ট। বলো। তুমি আমার দিকে তাকাও। রোয়েন বুক থেকে সরে এসে ওর দিকে তাকায় রুহি, তারপর বলল, এবার বলো কি বলবে। ব্র্যাডলি ফ্লোরা নিয়ে তোমার অনেক উৎসাহ, তাই না? সেদিন আমাকে জিজ্ঞেস করলে, আর কয়েকদিন দেখলাম অনেক কিছু সার্চ করছো ওনাকে নিয়ে। সরি রোহিন, কিন্তু তুমি বলো নাই, তাই একটু এক্সাইটেড ছিলাম তোমার বইয়ে ওনার নাম দেখে। তোমার ধারণা সত্যি, আমি তাকে চিনি। উনি কে হয় তোমার? মা, আমার মা। মা? আমার জন্ম অস্ট্রিয়া হয়েছিল রুহি। আমার বাবা সেখানে ব্যবসা করতে চায়। মা আগে আর্থিকভাবে সচ্ছল ছিল না। মা পড়াশোনার পাশাপাশি বারে কাজ করত। সেখানে আমার বাবার সাথে পরিচয় হয় মায়ের। দুজনের মাঝে ঘনিষ্ঠতা বাড়তেই থাকে। ওনারা বুঝতে পারেন একে অপরকে ভালোবাসেন। মা বাবাকে বিয়ের কথা বললে বাবা সাফ বলে দেন মাকে ইসলাম গ্রহণ করতে হবে। মা রাজিও হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণ করে উনি হয়ে যান রাহেলা বেগম। বাবার সাথে বিয়ের পর মা নিজের ফ্যাশন হাউস খোলে। রাতারাতি প্রচুর খ্যাতি লাভ করে। সে সময় আমার বাবার পরিচয় হয় এক প্রস্টিটিউটের সাথে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। মা কথাটি জানতে পেরে বাবাকে প্রশ্ন করলে বাবা মাকে মারতে থাকে। প্রচুর মারের কারণে মার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়। বাবা মা মরে গেছে ভেবে বেরিয়ে যায়। তখন বাড়িওয়ালা মাকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। সেই যাত্রায় মা বেঁচে যায়। কিছুদিন পর বাবা এসে মায়ের কাছে মাপ চায়। মা খুব ভালোবাসতো বাবাকে, তাই মাপ করেও দেয়। কয়েক বছরের মাথায় আমার জন্ম হয়। মা তখন উন্নতির শিখরে। বাবার সহ্য হচ্ছিল না। উনি চাইতেন মা ওনার নিচে থাকুক, তাই মায়ের নামে যা তা কথা ছড়াতে থাকে। মা নাকি পতিতা পল্লী যেত, মা ইসলাম গ্রহণ করেনি, এমন অনেক কিছু। কিছুদিনের মাথায় মায়ের ফ্যাশন হাউসে ধস নেমে আসে। তার কয়েকদিন পরে মা গায়েব হয়ে যায়। আর কখনো দেখিনি মাকে। তারপর আমার টিচার আমাকে নিয়ে আসে তার সাথে। সেই লোককে খোঁজার অনেক চেষ্টা চালায়, কিন্তু লাভ হয় না। সে খুব পাওয়ারফুল, তাই মাফিয়ার পথ বেছে নিতে হয়েছে আমাকে। রোয়েনের কথায় চোখ ভিসে আসে রুহির। লোকটা কতটা কষ্টে আছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। রুহি আবারও বলল, কিন্তু রোহিন, কাহিনী অন্যরকম তো হতে পারে। রুহি, আমার মা কথাগুলো না লিখে গেলে জানতে পারতাম না। আর কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিছে মিছে এমন লিখবে না। নিশ্চয়ই সত্যি সবকিছু। রোয়েনকে রেগে যেতে দেখে চুপ হয়ে গেল রুহি, কিছু বলতে পারে না আর। লাল একটি শাড়ি নিয়ে আসেন নীরা হামিদ। ওনার কাছে এই মুহূর্তে তেমন কিছুই নেই। শাড়ি দেখে শেষ আশাটুকু ফুরিয়ে গেল সামাইরার। ও নীরা হামিদের তুলনায় বেশ লম্বা। ওনার শাড়ি ওর হয় না ঠিক মতন। সামাইরার মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। নীরা হামিদ এগিয়ে আসেন মেয়ের কাছে, তারপর বললেন, দেখ, ঘরে লাল এইটা আছে। সব তো তুই বলিস। হঠাৎ কেড়া উঠলো লাল জামা পরবি? এরাতে লাল জামা কই পাবো? কিছু বলতে পারে না সামাইরা। মনে মনে ফাহমিনকে হাজারখানেক গালি দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। রুহি পাশে লোকটাকে দেখছে, কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে। কিছুক্ষণ পরপরই চোখের কোণে পানি জমে যাচ্ছে তার। রুহি এসে জড়িয়ে ধরে রোয়েনকে, মন খারাপ করে বলতে থাকে, কান্না করো না প্লিজ, আমার ভালো লাগছে না তোমাকে এভাবে দেখতে। কথাও বলছো না রোহিন, বলো না কথা প্লিজ। কি বলবো রুহি, পুরনো আগুনটা আবার জ্বলে উঠলো, নিভাবো কি করে? দেখো আমি আছি, আমাদের বাবু আছে তোমার সাথে, প্লিজ মন খারাপ করো না। আমি তোমার সাথেই থাকবো সব সময়। আমি জানি তুমি থাকবে, আমিও চাই আমরা একসাথে থাকবো। জানো আমার মাও চাই তো একসাথে থাকবো আমরা। বাবা দুজনে কাজ করে আমাকে সুন্দর ভবিষ্যৎ দেবে, কিন্তু হলো না তো। জানো কাজ থেকে ফিরতো খুব রাত করে। মা অপেক্ষা করতো বাবা কখন আসবে, দুজনে একসাথে ডিনার করবে, কিন্তু তা কখনো হতো না। বাবা এসে খুব গালিগালাজ করতো, এমনকি মাঝে মধ্যে নিজের গার্লফ্রেন্ডের এনে মায়ের সামনেই থাকতো তাদের সাথে। আমি জানি না মা কিভাবে সহ্য করতো। দিনের পর দিন এইসব অত্যাচার চলতো জানো। বাবার এলিনা নামক একজন গার্লফ্রেন্ড ছিল।
সে সকালে মাকে এসে তার প্রেগন্যান্সির কথা বলল। আমার বাবার সন্তান ছিল, মা খুব কেঁদেছিল রুহি, খুব কষ্ট পেয়েছিল, কিন্তু নিজেকে সামলে নিয়েছিল। জানো এগুলো সহজ না রুহি, তুমি পারবে? পারবে না? তোমার উপর নিজের থেকে বেশি বিশ্বাস আছে, এভাবে বলো না, বুকে লাগে। আমার মায়েরও লেগেছে জানো, জন্মের পর একটা মাসও পাইনি মাকে, যখন আমার সব থেকে বেশি মাকে দরকার ছিল। অনুভব করতে পারছি তোমার কষ্ট, বুঝতে পারছি কেমন লাগছে তোমার। আমিও মাকে হারিয়েছি জন্মের পরপরই। মায়ের সাথে কোনো স্মৃতি নেই আমার। নানু মাঝে মাঝে মায়ের কথা বলতো। তোমার কাছে মায়ের স্মৃতি আছে, আমার কাছে সেটাও নেই, তাই হয়তো কম কষ্ট হয়। রুহি কখনো যেও না আমাকে ছেড়ে, প্লিজ। আমি মরেই যাব। তুমি আর আমাদের বাবু আমার একমাত্র বাঁচার উপায়। কই যাব বলো? তুমিই আমার সব। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। একটা প্রমিস করি, করো। তোমাকে দুনিয়ার সব ভালোবাসা দেব, সব সময় বুকের মাঝে রাখবো। রোয়েনের মুখে হাসি ফুটে ওঠে। রুহি মুখ বাড়িয়ে রোয়েনের কপালের পাতায় চুমু খায়। রোয়েন ম্লান হাসে। রুহি সরে এসে নিজের ওষ্ঠের দিকে ইশারা করে। রোয়েন হেসে রুহিকে বুকে টেনে নেয়। দীর্ঘ চুম্বনের সৃষ্টি হয়। কতক্ষণ এভাবে চলতে থাকে কারো জানা নেই। এদিকে আশফিনা মুখ ফুলিয়ে বসে আছে খাটের এক কোনায়। রামিন ঘরে আসার পর থেকে এটা ওটায় ব্যস্ত। বিয়ের 2 মাস হতে চলল। লোকটার মাথার জ্ঞান ট্যান নেই নাকি? বুকে সময় না দিয়ে ল্যাপটপ আর ফোনকেই সময় দিচ্ছে। আশফিনা দেখে রুহির নাম্বারে কল দেয়। এদিকে রোয়েন আর রুহি নিজেদের মাঝে মেতে আছে। ফোনের শব্দে বিরক্ত হয়েও পাশের ছোট্ট বালিশটা ফোনের উপর ছুঁড়ে মারে রোয়েন। ফোনটা কার্পেটের উপর পড়ে যায়। আশফিনা কান থেকে ফোন সরিয়ে নেয় প্রচণ্ড রেগে। ফোনটা ছুঁড়ে ফেলে ফ্লোরের ওপর, যার কারণে ব্যাটারি খুলে যায়। এদিকে শব্দে রামিনের ঘোর ভাঙে। একটু পর কল করছে আপনাকে, ব্যাপারটা কাল রোয়েনকে বলে আপনাকে জানাচ্ছি। আর আই ডোন্ট থিঙ্ক রোয়েন এই কোম্পানির গ্রেনেড নিবে। কল কেটে বউকে দেখে ফোনের দিকে তাকায় রামিন। তারপর একটু হেসে নেয়, কারণ বুঝতে পারছে কেন রেগে আছে বউটা। তারপর ও মজা করার জন্য বলল, হাই হাই, আশফিনা কি করলে? এত দামি সেটটি ভেঙে দিলে? আর সহ্য করতে পারে না আশফিনা, রেগে চেঁচিয়ে বলল, চাইলে আপনার মাথাও ভেঙে দেখাতে পারি। তাহলে রাগ ঝাড়বে কার উপর? রামিন চুপ থাকেন, একদম চুপ থাকেন। রাগ লাগছে, দেখুন গিয়ে আপনার বন্ধু রুহিকে আদর করছে, শুধু আপনিই এমন করেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলে সব? ওসব দেখে কেমনে? কথার কথা বুঝেন না? আসার পর থেকেই কাজে ব্যস্ততা গিরি দেখাচ্ছেন। আমি তো থেকেও নেই, তাই না? প্রচণ্ড হাসি পায় রামিনের। আশফিনার দিকে এগুতে এগুতে বলল, ভালোবাসা চাই। একদম না, গিয়ে ভালোবাসুন ফোন আর ল্যাপটপকে, আমার কাছে আসবেন না। তাহলে ওদের ভালোবাসায় সেই 10 মাস পর পর আমাকে নিউবর্ন ল্যাপটপ আর ফোন পয়দা করে দিবে। বলেই চলে যেতে থাকে রামিন। তখনই আশফিনা দৌড়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। আচ্ছা লোক তো আপনি, যেতে বললাম বলেই চলে যাচ্ছেন। রামিন পিছনে ফিরে আশফিনার কপালে চুমু খেয়ে জড়িয়ে নেয় বুকে। আশফিনা একদম মিশে যায় রামিনের বুকে। কিছুক্ষণ পর সরে আসে রামিন, তারপর কোলে তুলে নেয় আশফিনাকে। বিছানায় শুয়ে ওর গলায় মুখ ডোবায়। পুরো পরিবেশ থমথমে হয়ে ওঠে। দুজনে দম্পতি ভালোবাসার সাগরে মেতে আছে। এদিকে আনিল আর রেজওয়ান ঘোরাঘুরি করছেন মালয়েশিয়াতে। বিভিন্ন বিচ আর আইল্যান্ড ঘুরছেন। আর অবসর সময়ে রুহি সহ বাকি সবার জন্য শপিং করেছেন। রুহির সময়ে বেশ সজাগ আনিলা, আর কোনটায় কমফোর্ট ফিল করবে সেটাতেও, কোনটায় ওর কষ্ট হবে না চলতে। রুহির পছন্দের প্রতি বিশেষ খেয়াল আনিলার। রেজওয়ানও খুব খুশি। আনিলাকে বেশ কিছু জিনিস গিফট করেছেন তিনি। রাতে ফিরে আসেন তারা। দুজন হোটেলের সামনের বাগানটিতে গরম দুমক কফি নিয়ে বসেন। রেজওয়ানের লজ্জাবোধ করছেন আনিলার টাকা নয়। আনিলা এক দৃষ্টিতে রেজওয়ানকে দেখছেন। তা কালকে কি প্ল্যান? আনিলার ঘোর কাটতেই জিজ্ঞেস করে রেজওয়ান। আনিলা বেশ বুঝলো, তাই বলল, কালকের প্ল্যান হলো তোমাকে খুব আদর করব। মাথা খারাপ হয়েছে তোমার? আপন বউ তোমার, তাই বলে এই বয়সে এসব ভালো না শোয় না? তুমিই তো বিরক্ত করলে, আমার মনোযোগ কাটালে। উঠে দাঁড়ান রেজওয়ান, মগ হাতে বললেন, রুমে চলো, রাত হয়ে গেছে। বলেই আর অপেক্ষা করেন না রেজওয়ান। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে যান তিনি। আনিলা মরিন হেসে চায়ের মগে চুমুক দেয়।
রোয়েনের বুকে শুয়ে আছে রুহি। রুহির লম্বা চুলগুলো নিয়ে খেলায় মজিয়ে আছে রোয়েন। রুহি ভালো লাগছে আর রোয়েন আঙুলগুলো ওর ঘাড়ে হালকা ডাক টানছে আর তাতে শিউরে উঠছে ও। রোয়েন হঠাৎ বলল, তোমার চুলগুলো এত বড় করলে কিভাবে? মামি একটা তেল পাঠাতো স্পেশালি আমার জন্য, সেটা খুব ভালো ছিল। চুল বেড়ে উঠেছিল আর পেঁয়াজের রসও দিয়েছিলাম। হঠাৎ এমন প্রশ্ন? তোমার চুলগুলো খুব ভালো লাগে। আমাদের মেয়ে হলেও চুলগুলো তোমার মতো হবে। আর দেখতে তোমার মতো হবে। মেয়েরা তো বাবার দিকটাই পায়। আর তোমার মতো লক্ষ্মীও হবে। সে ছেলে হোক মেয়ে হোক, রোয়েন আমি চাই ও সৎ একজন মানুষ হবে ঠিক তোমার মতো। ইনশাল্লাহ। বাবা মায়ের দোয়ার সন্তানের জন্য খুব বেশি কাজ করে। হুম ঘুমোতে হবে, ঘুমিয়ে পড়ো। একটু পর ফজরের আজান দেবে রোয়েন। ডেকে দিও। আচ্ছা, আর তুমি জাগনা পেলে আমায় ডাকবে। হুম। এদিকে সকালেই নীরা আহমেদ লাল একটা গাউন নিয়ে মেয়ের রুমে আসেন। সামারা গাউনটা দেখে চিনে ফেলল আর বলল, মা শাড়িটা কেটে ফেললে? তোমার তো খুব শখের শাড়ি ছিল। তোর শখ চেয়ে আমার শখ বেশি না, মা হলে বুঝবি। মা তো হতেই চাই। ধুর বাঁদর মেয়ে, যা ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে আয়। ওকে। নীরা আহমেদ যেতে নিয়ে থেমে পিছে ফিরে তারপর ভ্রু কুচকে বললেন, ক্লাসে যাবি নাকি অন্য কোথাও? অন্য কই যাব মা? জানি না, হঠাৎ তোর লাল জামা পরার এত শখ হলো তাই বললাম। পড়তে ইচ্ছে হলো মা হঠাৎ করে, বিশ্বাস করো না আমাকে। করি, অবশ্যই করি। আচ্ছা গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। সামারা ফ্রেশ হতে চলে যায়। এদিকে নির্দিষ্ট সময় নিচে নেমে আসে ফাহমিন। সামারাকে খুঁজতে থাকে এদিক ওদিক তাকিয়ে। হঠাৎ চোখের সামনে পড়লো লাল গাউনে আচ্ছাদিত সামারা। মেয়েটাকে কতটা সুন্দর লাগছে তা বলে বোঝানো মুশকিল। সামারা হেসে হাত নাড়ায়। ফাহমিন রাস্তা পার করে সামারার কাছে চলে আসে। দুজনের মুখে হাসি। ফাহমিন আর সামারা সামনাসামনি বসে আছে। সামারা মেনু কার্ড দেখে ভাবছে কি খাওয়া যায়। কিছুক্ষণ পর মাথা উঠিয়ে সামারা বলল, চিজ ব্রেড পাস্তা। আচ্ছা আর কি? ড্রিঙ্কস খাবে না? কোল্ড কফি। শিওর? এই ওইটা এদিকে এসো। লোকটা ওদের কাছে এসে দাঁড়ায়। ফাহমিন বলল, একটা স্পাইসি চিকেন স্কেটি মালবেরি, একটা চিপ বেকড পাস্তা আর কোল্ড কফি নিয়ে এসো জলদি। লোকটা যেতেই ফাহমিন সামনে ফিরে। সামারাকে সত্যি অসাধারণ লাগছে। ফাহমিন পুরোটা দেখে নেয় ওকে। দু হাতের পিঠে সুন্দর করে মেহেদি আঁকা। ফাহমিন বলল, খুব সুন্দর লাগছে। কোনটা, জামা নাকি আমাকে? অবশ্যই তোমাকে, জামাটাও সুন্দর। সামারা একটু এগিয়ে আসে ফাহমিনের অনেকটা কাছে। সামারার শরীরের সুগন্ধ ফাহমিনের নাকে আসতেই শরীর মন জুড়িয়ে যায়। সামারার নিঃশ্বাসটাও এত শীতল, ভাবতেই গা কেঁপে ওঠে। সামারা ফাহমিনের কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একটা সিক্রেট বলবো? বলো। আমার জামাটা আসলে আম্মুর শাড়ি দিয়ে বানানো। সত্যি? সরে আসে সামাইরা, মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। সামাইরা আবারও বলল, কাল যখন মাকে বলেছিলাম লাল জামা লাগবে, মা অনেকক্ষণ খুঁজে এনে শাড়িটা দিল। আমি তো শাড়ি পরি না, তাই মা গাউন বানিয়ে দিল। লাল জামা নেই তোমার? না, আমার একদম পছন্দ না। তাহলে পরে এলে যে? আপনিই তো বললেন। ফাহমিনের বেশ ভালো লাগে। ওর জন্য লাল জামা পরেছে মেয়েটা। ততক্ষণে পাস্তার বাকি খাবারও চলে এলো। ফাহমিন স্প্যাগটিতে চামচ নাড়তে নাড়তে বলল, বললে যে শাড়ি পরো না, বিয়ের দিন কি পরবে? বিয়ে করব নাকি? তবে জানেন বিয়ের সাজ দিতে ইচ্ছে হয় অনেক, আর খুব খুব ছবি তুলবো। ও তা তোমার না বাবু নেওয়ার শখ? তা তো নিবই। তাহলে বিয়ে না করে কিভাবে? বোকা নাকি আপনি? বাচ্চা নিতে হলে বিয়ে করতে হয় নাকি? তাহলে? আপনাকে ডাক্তার বানালো কে? সিনেমা দেখেন নাই? দেখেছি তো। দেখেন না, একটা ছেলে মেয়েটাকে আদর দিলে বাবু হয়। জানতাম না তো। কিন্তু বাবুর বাবাকে কই পাবো? সে তো সামনেই আসছে না। সামাইরার কথায় ফাহমিনের মাথা ভনভন করতে থাকে। মেয়েটা কি বললো এসব? কিছু কি জানে না ও? বাবুদের বাবাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, যেখানে বাবুর বাবা ওর সামনে। আর বিয়ে ছাড়া বাবু সিরিয়াসলি? ফাহমিন অতি দুঃখে হাসি পাচ্ছে। এত সরল কেন মেয়েটা?
সামাইরা বলল, জানেন আমাদের দুবাইতে একটা আপু ছিল, ওকে ওর বয়ফ্রেন্ড আদর করতো। ওই আপুটাও মা হয়েছে, কিন্তু বাবুটাকে না মেরে ফেললো আপুটা। এটা কি কোনো কথা বলেন? না সামাইরা, এসব কথা রেখে খাও, ঠান্ডা হচ্ছে। আচ্ছা। সামাইরা খেতে থাকে। ফাহমিন খাওয়ার মাঝে অন্যমনস্ক হয়ে ভাবে, সামাইরার হাতের উপর হাত রাখে। সামাইরার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। লোকটা যতবারই ওর হাত ধরেছে এমন আগে লাগেনি। বাবার হাতও ধরে, কিন্তু এমন লাগেনি কখনো। এমন অনুভূতির কারণ কি? ফাহমিন সামাইরাকে একবার দেখে নেয়। লজ্জা ফুটে উঠেছে মেয়েটার চেহারায়। ফাহমিনের ভালো লাগলো। এদিকে রুহি আশফিনাকে কল দেখে কিছুটা অবাক হয়। জলদি সে আবার কল ব্যাক করে আশফিনার নম্বরে। অপর পাশ থেকে আশফিনা বলল, কি রে, কাল কই ছিলি? ঘরেই ছিলাম। কেন? কল করেছিলাম, বিরক্ত লাগছিল, কিন্তু ফোন কেটে দিলি। রুহির মুখখানা লাজ রাঙা হয়ে যায়। কাল সেই সময় তো রোহিণীর মাঝেই একাকার হয়ে গিয়েছিল। সেই সময় রিংটোনটাও অসহ্য লাগছিল। রুহি কোনো মতে বানিয়ে বলল, চোখ লেগে এসছিল। ইদানিং খুব ক্লান্ত লাগে রে। কেমন আছিস তোরা? ভালো, তোর কি খবর? ভালো, আবার ভালোও না। কেন? ওনার বাবা মা আসবে আজ, ভয় লাগছে। ওনারা আমাকে যদি পছন্দ না করে? কেন করবে না? তুই কি অপছন্দের মতো মেয়ে? জানি না রুহি, খুব ভয় লাগছে। তোর তো এর আগেও ওনাদের সাথে কথা হয়েছিল, বলেছিলি না? কিন্তু কেমন টেনশন লাগছে রুহি, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। গাধি, একদম ভয় পাবি না। রামিন ভাইয়ার মা বাবাও খুব ভালো, তোকে অনেক আদর করবে। আর আগে যেহেতু কথা হয়েছে, তাহলে আর ভয় লাগবে না। ওনারা আসার পর আর নিজের বাবা মা ভেবে নিস, ভালো লাগবে। আচ্ছা, থ্যাঙ্কস রুহি। এখন না ভয়টা যেন কমে এসেছে। গুড। কাল ফ্রি আছিস? ওনারা আসার পর বলতে পারবো। কেন রে? শপিংয়ে যাব। ওহ, রাতে জানাচ্ছি, নিজের খেয়াল রাখিস। টেনশন করিস না। দোয়া করিস রে। বলতে হয় না। কল কেটে শুয়ে থাকে রুহি। এদিকে রামিন ঘরে ফিরে আসে বাবা মাকে নিয়ে। কলিং বেলের শব্দে নিচে নেমে আসে আশফিনা। সুন্দর করে দুজন বয়স্ক দম্পতি ভিতরে এলো। আশফিনা নিচে নেমে আসে, মাথায় ঘোমটা টেনে। দুজনকে গিয়ে পায়ে সালাম দেয়। শেখ আফজাল বললেন, আশফিনা এত শুকনো শুকনো লাগছে কেন? বদের হাঁটিটা খাওয়ায় না তোকে? আশফিনার হাসি পায়, কিন্তু সেটাকে দমিয়ে বলল, তেমন কিছু না বাবা, আপনারা বসুন। তা বৌমা, কিন্তু ভিডিও থেকেও তো খুব সুন্দর। আমার ছেলেটার চয়েস আছে বলতে হবে। কিছুটা অপমানিত বোধ করে রামিন। মাকে বলল, দেখো মা বাবা, কিন্তু আবার শুরু হয়ে গেছে। তোদের বাপ ছেলের ঝগড়া শেষ হবার নয়, তোরা ঝগড়া কর, আমি বৌমাকে একটু দেখি। আসবি না? কেমন লাগছে এই বাসায়? খুব ভালো মা, ভাইয়া ভাবি খুব ভালো। রামিন তৎক্ষণাৎ বলল, আর আমি? আশফিনা লজ্জা পেল। লোকটাও না কি যে বলে, বাবা মায়ের সামনেও কি করে বলবে। ভাগ্যগুণে এমন স্বামী পেয়েছে। রামিনের মা বাবা খুব ভালো, খুব আদর করে নিজেদের পাশে বসিয়ে দুই বউকে খাওয়ালেন। এদিকে সামারের সামনে হঠাৎ একটা মেয়ে এসে ফামিনকে জড়িয়ে ধরে বলল, ভালো আছো ফাহিম? কই ছিলে তুমি এতদিন? কত খুঁজে ট্রাই করছিলাম জানো। ফামিন ভরকে যায়, কিন্তু মেয়েটাকে দেখে হেসে বলল, ছিলাম। শোনো, মনের টান থাকলে খুঁজে পাওয়া যায়, তুমি তো হারিয়ে গিয়েছিলে। তা বেশ বলেছ। তা কেমন চলছে ডাক্তারি? ভালো। মেয়েটার সাথে কথা বলতে বলতে ফাহমিন সামাইরার কথা মনে পড়ে। সামনে চেয়ার থেকে চোখ পড়তেই চিন্তিত হয়ে পড়ে ফাহমিন। কই গেল মেয়েটা? এখানেই তো ছিল। ফাহমিন তার ছোটবেলার ফ্রেন্ড লিনাকে বিদায় দিয়ে সামাইরাকে খুঁজতে বের হয়। এদিকে সামাইরা কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। লোকটা এমন কেন করলো? কেন ওর সামনে মেয়েকে জড়িয়ে ধরলো? তার কি একবারও মনে পড়েনি সামাইরা সেখানে আছে? সামাইরার অজান্তেই খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ। কেন তাও জানে না। এদিকে রোয়েন ঘরে এসে দেখলো একটা কাগজে কিছু লিখছে রুহি। রোয়েন এসে পিছন থেকে দেখার ট্রাই করে, দেখতে না পারায় আর একটু ঝুঁকতে গেলেই রুহির পিঠে তার বুক লাগতেই রুহি উঠে দাঁড়িয়ে পেজটাকে সরিয়ে বলল, খুব খারাপ, লুকিয়ে দেখো কেন? দেখলে কি হবে? অনেক সমস্যা আছে।
কেমন সমস্যা? রুহির দিকে একটু ঝুঁকে রোয়েন। রুহি বলল, সব জানতে হবে না। কেমন গেল সারাদিন? ভালোই। তোমার কেমন গেল?